গল্প বিভেদ। লেখিকা ইলোরা ফারদিন। আজ আহসানের সাথে আমার 2 বছরের সংসার জীবনের সমাপ্তি ঘটতে চলেছে। এই যে সামনে ডিভোর্স পেপার রাখা, হাতে আমার কলম। এক পলক আহসানের দিকে তাকালাম, ভাবলাম এই বুঝি সে আমার হাত ধরে বলবে, সুনয়না আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, চলো নতুন করে শুরু করি সব। বলেই বুকে জড়িয়ে নিবে। কিন্তু না, আহসান চুপচাপ বসে আছে, যেন অপেক্ষায় আছে যে কখন আমি সাইন করব আর সে চূড়ান্ত ভাবে মুক্তি পাবে আমার থেকে। হুট করে দেখি আহসানের ফোন বেজে উঠল। স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম উপমা ফোন দিয়েছে। ওর কলিগ আর হবু বউ সে। আহসান ফোন কেটে দিয়ে আমার দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে বলল, তাড়াতাড়ি সই দিতে, তার জরুরি কাজ আছে। আমি হালকা ম্লান হেসে কাঁপা কাঁপা হাতে শেষ পর্যন্ত সাইন করেই দিলাম। ভালোবেসে অবশেষে ঠকে গেলাম আমি। বাসায় এসে সরাসরি নিজের ঘরে যে দরজা লাগিয়ে বালিশে মুখ চেপে কান্না করা শুরু করলাম। কি দোষ ছিল আমার? সে নিজেই তো আমার জীবনে এসেছিল। আমার জীবনের 8টি বছর তাকে দিয়েছি, পাগলের মতো ভালোবেসেছি। বিনিময়ে কি পেয়েছি? তাচ্ছিল্য, প্রতারণা। কাঁদতে কাঁদতে ফিরে গেলাম অতীতে। আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে। দেখতে শ্যামবর্ণের আর মায় ভরপুর চেহারা। আর আমার হরিণী চোখ যেন মায়ের আরেক কারখানা। এজন্য তো বাবা নাম রেখেছিল সুনয়না। যে কেউ প্রথম দেখায় প্রেমে পড়তে বাধ্য। হলো তাই। নবীন বরণে বাসন্তী রঙের শাড়ি পরে নৃত্য পরিবেশন করেছিলাম। সেই এক দেখায় আমার প্রেমে পাগল হলো আমাদের কলেজেরই 2য় বর্ষের সিনিয়র ভাই আহসান। এলাকার সবচেয়ে প্রাচীন আর সম্ভ্রান্ত পরিবারের মেয়ে হওয়ায় প্রেম টেমে জোড়ানোর কোনো সাহস বা ইচ্ছা কোনোটাই ছিল না। আহসান ভাইকে বারবার প্রত্যাখ্যান করার পরেও সে লেগেছিল। এমন হয়েছে যে বৃষ্টির জন্য কলেজে যাইনি, হঠাৎ বেকুনিতে যেয়ে দেখি যে আহসান ভাই নিচে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে আমাকে এক পলক দেখবে বলে। এভাবে তার পুরো 2 বছর চেষ্টার পর আমিও হার মেনেছিলাম। এইচএসসির পর তার প্রেমের আহ্বান গ্রহণ করেছিলাম। এই তো এভাবেই আমাদের শুরুটা। দেখতে দেখতে জীবনে 4টা রঙিন বছর কাটালাম। আমাদের সম্পর্কে সবচেয়ে বেশি সাপোর্ট করেছিল আহসানের মা আর বোনেরা। মিনুরিনুকে নিজের আপন বোন মনে হতো সব সময়। এভাবেই আমার অনার্স কমপ্লিট হলো। ততদিনে আহসানও একটা প্রাইভেট কোম্পানিতে জবে ঢুকেছে। অন্য 10টা পরিবারের মতো আমার পরিবারও বিয়ের চাপ দিতে শুরু করলো। আহসান শোনা মাত্র সেদিন ওর মা বাবাকে নিয়ে আমার বাসায় হাজির হয়েছিল। আমার বাবা চাচারা কোনোভাবেই যখন রাজি হচ্ছিল না, তখন আহসান আমার বাবার পা ধরে কেঁদেছিল। আমাকে ছাড়া নাকি সে মরে যাবে। বাবার মন গলেছিল সেদিন। তারপর এলো আমাদের অতি আকাঙ্ক্ষিত বিয়ের দিন। আমার জীবনের সবচেয়ে সুন্দর দিন হতে যাচ্ছিল সেটি। কিন্তু বিধিবাম, কে জানতো সেই বিয়ের দিন থেকেই যে আমার জীবনে কষ্টের সূচনা হয়েছিল। সেদিন বিয়ের আসরে কালো ভয়ঙ্কর ঝড়ের ন্যায় আগমন ঘটেছিল আমার ছোট বোন শিমুলের। আমরা 2 বোন। আমি সুনয়না আর আমার ছোট বোন শিমুল, যে আমার চেয়ে 4 বছরের ছোট। আমি শ্যামবর্ণা হলেও শিমুলের ছিল দুধে আলদা গায়ের রং। সহজ ভাষায় চোখ হাধানো সুন্দরী শিমুল। একই মায়ের গর্ভে জন্মেও আমি পেয়েছি বাবার বংশে শ্যামবর্ণ, আর শিমুল পেয়েছে মায়ের বংশে চোখ হাধানো রূপ। এ নিয়ে ছোটবেলা থেকে পাড়া প্রতিবেশীদের কটুবাক্যের শিকার আমি। 2 বোন পাশাপাশি দাঁড়ালেই শুরু হয়ে যেত তুলনা। সেসব আমার কাছে ছিল ট্রমার মতো। শিমুলের যখন 12 বছর বয়স, তখন তার এই চোখ হাধানো রূপই তার কাল হয়ে দাঁড়ায়। বড় চাচার মেয়ে পদ্ম আপির নেশাখোর দেবরের চোখ পড়ে শিমুলের মতো বাচ্চার উপর। আপির দেবর জিমানের তখন 19 বয়স, লেখাপড়া না করে এলাকায় গুন্ডাগিরি করে বেড়াইতো। শুনেছিলাম ওই অল্প বয়সেই বিভিন্ন ক্রাইমের সাথে জড়াইছে, কিন্তু টাকার জোরে বেঁচে ফিরেছে বারবার। জিমার প্রতিদিনই শিমুলকে রাস্তায় বিরক্ত করত। কিন্তু মেয়ের শ্বশুরবাড়ির লোক বলে বাসায় কেউ কিছু বলতেও পারছিল না।
কিন্তু যেদিন বাবা চাচারা দুলাভাইকে বলে, সেদিন বড় দুলাভাই নাকি বাসায় অনেক মেরেছিল জিমানকে। রাগের বশে জিমান শিমুলকে কিডন্যাপ করার চেষ্টা করে। সৃষ্টিকর্তার দয়ায় সে যাত্রায় শিমুল বেঁচে যায়। এরপর বাবা মা আর দেরি না করে শিমুলকে কানাডায় ছোট চাচার বাসায় পাঠায় দেয়। শিমুল এতদিন তাদের সাথে কানাডায় থাকতো, বাংলাদেশে এসেছে আমার বিয়ে উপলক্ষেই। বিয়ের আসরে যখন শিমুল এক ঝাঁক মেয়ে নিয়ে খিলখিল করে হাসতে হাসতে ভেতরে ঢুকেছিল, সেদিন অনুষ্ঠানের সব মেহমান বউকে রেখে বউয়ের ছোট বোনের দিকে তাকিয়ে চোখের তৃষ্ণা মেটাচ্ছিল। সেই শিমুল নামক ডানাকাটা পরি সেদিন আহসানেরও দৃষ্টি কেড়েছিল। তোলপাড় শুরু সেদিনই হয়েছিল আহসানের মনে। অনেক দ্বিধা নিয়ে সে সেদিন কবুল বলেছিল। এরপর শুরু হলো আমার সংসার জীবন। বিয়ের পরের দিন থেকেই শ্বশুর বাড়ির আত্মীয়দের কানাঘুষা শুরু। সবার এক কথা, আহসান হেরে গেছে। শিমুলের মতো সুন্দরী মেয়ে থাকতে আহসান কেন আমাকে বিয়ে করলো, এটা নিয়ে তাদের বড্ড বেশি কৌতূহল। এভাবে দিন যেতে লাগলো। আহসানকে আমি আর চিনতে পারছিলাম না। প্রেমিক আহসানের সাথে স্বামী আহসানের বড্ড বেশি তফাৎ। কেমন যেন উদাসীন থাকা শুরু করলো সে। আমার ছোট ছোট আবদার, রাগ, অভিমান তার বিরক্তির কারণ হয়ে উঠল। কাছে আসতো শুধু শারীরিক চাহিদা মেটাতে, সেখানে কোনো ভালোবাসা থাকতো না। অবাক হতাম। বিয়ে হলে কি সত্যি মানুষ এতটা পরিবর্তন হয়? এই তো বিয়ের আগের রাতেও সারা রাত দুজনে কথা বলেছি, কত কত স্বপ্ন সাজিয়েছি। কিন্তু কোথায় হারিয়ে গেল সেসব? এই বিয়ের 3 মাসেও আহসান একবারও ভালোবেসে কাছে আসেনি। অসুস্থ হয়ে যখন বিছানায় ব্যথায় কাতরাচ্ছিলাম, তখন সে বালিশ নিয়ে চুপ করে পাশের গেস্ট রুমে যেয়ে ঘুমিয়েছে। কিন্তু এই মানুষটাই বিয়ের আগে আমার অসুস্থতার কথা শুনলে ওষুধ, চকলেট, ফুচকা আরো কত কি বাসার কেটে রেখে যেত। শুধু স্বামী না, শাশুড়ি ননদও বেশি দূরত্ব বজায় চলে। উনাদের কথাবার্তায় বুঝি যে আমার রং তাদের মূল সমস্যা। কিন্তু বিয়ের আগে তো আমার রং নিয়ে তাদের সমস্যা ছিল না। আমার বোন শিমুল যখন আমার শ্বশুর বাসায় আসতো, দেখতাম যে আমার শাশুড়ি ননদ সবাই ওকে নিয়ে ব্যস্ত পড়ত। যেন সে স্বর্গের অপসরা। আর সেই দিনগুলোতে আহসান যেন আরো উদাসীন হয়ে যেত। এভাবেই কেটে গেল আমাদের বিবাহিত জীবনের 6 মাস। একদিন হুট করে মা ফোন করে জানালো। সেদিন মার কাছে জানতে পারি যে আহসানের বেস্ট ফ্রেন্ড পরশ নাকি শিমুলের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। এই নিউজ শুনে আহসান আরো যেন সংসার বিমুখী হয়ে পড়ল। 1 মাসের মাথায় শিমুল আর পরশ ভাইয়ের বিয়ে হয়ে গেল। একদম যেন নজর ঝলসানো জুটি। সেদিন রিসেপশনের অনুষ্ঠানে ওদের বন্ধু মহলের সবাই এক বাক্যে বলে উঠল, পরশ তুই আসল দান মারছস মামা। বন্ধুর বিয়াতে যায় বন্ধুর হুড়পড়ির মতো শালিরে পড়াইছস। আহসানের আসল খেলা তো পরশ খেললো, তুই বেটা কি করলি? এরকম অসংখ্য অবজ্ঞামূলক বাণী বলে তারা হেসে উঠল। আমি চুপচাপ সরে এলাম ওখান থেকে। ওদের কথায় যতটা না কষ্ট পেয়েছি, বেশি কষ্ট পেয়েছি আহসানের নিশ্চুকতায়। শুধু আজকে না, বিয়ের দিন থেকে যে আমার আর শিমুলের তুলনা হয়েছে তা আজ অব্দি চলমান। কিন্তু আহসান যার ভরসায় আমি আমার বাবার বাড়ি ছেড়েছিলাম, সে সর্বদাই মৌন ধারণ করে থাকে। এই আহসানকে সত্যি আমি চিনতে পারছিলাম না। বিয়ের আগে কেউ আমার দিকে চোখ তুলে তাকালেও আহসান তাকে যে শাসিয়ে আসতো। আর এখন না, উত্তর খুঁজে পাই না আমি। এসব ভাবতে ভাবতেই চোখ ভরে এলো। এরপর দিন যায়, আহসানবার আর আমার দূরত্ব বাড়তে থাকে। পরশের জন্য তার চোখে যে হিংসা, তাও আমি ঢের বুঝি। নিজেকে সে সময় অতি তুচ্ছ মনে হয়। আজকাল আহসানও আমার রূপ, আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে। ওই যে রূপবতী শিমুক পড়াশোনার পাশাপাশি নিজস্ব ব্যবসা দাঁড় করিয়েছে। আর তার ভাষায় রূপহীন আমি সারাদিন বাসায় বসে বসে খাচ্ছি আর মোটা হচ্ছি। আমি অবাক হই, ওর পরিবর্তনে অবাক হই। ও তো জানতো আমি সংসার সাজাতে চেয়েছি ছোট থেকে। বাহিরের কাজে আমার আগ্রহ নেই। বিয়ের আগে আহসানও আমাকে এ বিষয়ে সাপোর্ট দিয়ে যে সে তার বউকে পুতুলের মতো সাজায় রাখবে। কিন্তু এখন এভাবেই পার হলো বিয়ের 1 বছর। ম্যারেজ ডে এর দিনটাও তার মনে ছিল না। আমি মনে করিয়েও দিইনি। জোর করে কি আর ভালোবাসা পাওয়া যায়?
আজকাল আসান অনেক খুশি খুশি থাকে। রাত 12টা 1টা পর্যন্ত বাহিরে থাকে। বাসায় এসেও ফোন হাতে অন্য ঘরে চলে যায়। আমার কাছে আসে না অনেকদিন। ইদানিং ওর শার্টে লেডিস পারফিউমের স্মেল পাই। বুক কেঁপে ওঠে। তবে আশঙ্কা কি সত্যি আমার? আজকে আমার চাচাতো বোন নাইমার সাথে বের হয়েছি। বাসায় দম বন্ধ লাগে। নাইমা আর আমি পিটাপিটি হওয়ায় বেশ ভালো বন্ধুত্ব আমাদের। নাইমা আর আমি রেস্টুরেন্টে বসে খাচ্ছিলাম। হুট করে চোখ যায় আমাদের থেকে একটু দূরে আরেকটা টেবিলে আসান বসে আছে, তার পাশেই আসে অতি সুন্দরী একজন মেয়ে। মেয়েটি আসানের ঘাড়ে মাথা দিয়ে তার হাত জড়িয়ে বসে আছে। আসানও মেয়েটির হাত শক্ত করে ধরে আছে। মাঝে মাঝে মেয়েটির চুল নেড়ে দিচ্ছে, মেয়েটিকে নিজ হাতে খাওয়ায় দিচ্ছে, হুটহাট দুজনে হেসে উঠছে। দূর থেকে তাদের একদম সুখী দম্পতি লাগছে। অথচ বিয়ের 1 বছর পেরিয়ে গেলেও আসানের মুখে এই হাসিটি দেখিনি আমি। বিয়ের পর কোনোদিন এভাবে জড়িয়ে ধরেনি, নিজ হাতে খাবার মুখে তুলে দেয়নি। আর ঘুরতে নিয়ে যাওয়া, সে তো কল্পনা মাত্র। চোখ টলমল করছে জলে। নাইমা আমার হাত শক্ত করে ধরে আছে। আমি হাত ছাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেলাম আসানের দিকে। আসান ওর সামনে আমাকে দেখে চমকে গেল। আমি শুধু বললাম বাসায় তাড়াতাড়ি এসো। তারপর বের হয়ে আসলাম। না, আসান সেদিন আমার পিছু পিছু আসেনি। সে বাসায় এসেছে রাত 10টার পরেই। এসেই এমন ভাব ছিল যেন কিছুই হয়নি। আমি আর সহ্য করে না পেরে ওকে থাপ্পড় মেরে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করলাম, কেন প্রতারণা করলে আসান, কেন? রেগে আসান আমার চুল মুঠ করে ধরল। আমি আহত চোখে তার দিকে তাকালাম। না, তার চোখে কোনো অনুশোচনা ছিল না। ছিল আমার প্রতি এক রাশ বিরক্তি আর ক্ষোভ। আসান আমাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দিল, বলে উঠল, ভুল, তুই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। যেদিন বিয়ের আসরে তুই আর তোর বোন পাশাপাশি দাঁড়িয়েছিলি, সেদিনই আমি বুঝতে পেরেছি যে কত বড় ভুল করেছি আমি। তোর স্মার্ট সুন্দরী বোন যখন আমার বন্ধু পরশের সাথে বিভিন্ন ট্যুর ট্রাভেলিং এর ছবি আপলোড দেয়, তখন আমি বুঝি যে তোর মতো ঘর কোনো শ্যামলা মেয়েকে বিয়ে করে কত বড় ভুল করেছি। তোকে দেখলে আমার দম বন্ধ লাগে। আর কিসের জবাবদিহিতা চাস তুই? তাহলে শুন, এই বিয়ে আমার কাছে মৃত্যু সমতুল্য হয়ে গেছে। দম আটকে আসে আমার। আর ওই যে মেয়েটাকে দেখলি, ও উপমা, আমার কলিগ। গায়ের রং দেখছিস ওর? কতটা স্মার্ট ও দেখেছিস তুই? উপমাকে বিয়ে করলে আর কেউ আমাকে বলবে না যে আমি ঠকে গেছি। শুনেই সম্পর্ক আমি আর রাখবো না, তোর কাবিনের টাকা তুই পায় যায়। আর কালকের মধ্যে এই বাড়ি ছাড়বি তুই। ডিভোর্স লেটার পাঠায় দিব। তারপরের কাহিনী তো জানাই। অতীতের কথা ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল সুনয়না। এখন শুধুই অপেক্ষা একটি নতুন ভোরের। রাত 11টা 30 মিনিট। বয়সা আজ এসে ঠেকল 28-এ। আমি সুনয়না। সেই সুনয়না যে মাত্র 25 বছর বয়সে ডিভোর্সি হয়েছিলাম। মানুষের কটু কথা আর মানসিক অবসাদে 3বার আত্মহত্যার পথ বেছে নিয়েছিলাম। এরপর পুরনো অতীত ভুলতে নিজ শহর ছেড়ে বাড়ি জমিয়েছি এই ব্যস্ত শহর ঢাকায়। অতীতের সব বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছি। দূরত্ব তৈরি করেছি আপন পরিবারের সাথেও। বাবা মা ছাড়ে কেউ জানেও না কোথায় আমি। মাঝে মাঝে বাবা মাকে ফোন দিই, শুধু জানান দিই যে বেঁচে আছি। তারপর দিন গেছে, মাস গেছে, গেছে বছর। ওই শহরে আর ফিরে যাওয়া হয়নি। তবে আমার এই ছোট্ট 2 কামরার ফ্ল্যাটটা আমার কাছে এক টুকরো স্বর্গের মতো। ভাবা যায় যে আমি পড়াশোনা ক্যারিয়ার নিয়ে জীবনও ভাবিনি, ভেবেছি শুধু আমার ছোট্ট সাজানো সংসারের স্বপ্ন নিয়ে। সেই আমি এখন ঢাকার মতো ব্যস্ত শহরে এসে কাজ করছি, নিজের টাকায় বাসা ভাড়া করে থাকছি। না, ভাবা যায় না। আকাশের দিকে তাকিয়ে নিজেকে বললাম, শুভ জন্মদিন সুনয়না। আসান, এত রাত পর্যন্ত কোথায় ছিলে? অফিসে কাজ ছিল উপমা। সত্যি কি কাজ ছিল? নাকি তোমার প্রথম বউকে যেভাবে চিট করেছো, আমাকেও সেভাবে চিট করছো? উপমা প্লিজ। ক্লান্ত আমি।
আমিও ক্লান্ত আসান। অফিসে আমার প্রমোশন হলো বলে তুমি আমাকে জব ছাড়তে বললে, কারণ কি? সবাই তোমাকে নিয়ে টিটকারি করছিল যে সুন্দরী বউ বসকে পটিয়ে প্রমোশন নিয়েছে। আমিও তোমার কথা মেনে চাকরি ছেড়ে দিলাম, বাসায় বসে তোমার সংসার সামলাতেই শুরু করলাম। কিন্তু কি হলো দিন শেষে? তুমি ঠিকই কাজের বাহানা দিয়ে তোমার কলিগ রূপার সাথে মার্কেটে যেয়ে কেনাকাটা করছিলে। বাহ হাসান বাহ! আমি যদি আজ নিজ চোখে না দেখতাম তাহলে বিশ্বাসই করতে পারতাম না হাসান। কুম্বা ভুল বুঝছো তুমি। রূপা আমার ভালো বন্ধু শুধু, আর কিছু না। বাহ! অফিস বাদ দিয়ে ভালো বন্ধুকে মার্কেটে নিয়ে যাওয়ার সময় আছে, কিন্তু বাসায় বউয়ের জন্য সময় নেই। আর ভুলে যেও না আসান, শুরুতে আমরাও কিন্তু শুধু ভালো বন্ধুই ছিলাম। তুমি ঠিক এভাবেই নিজের বউকে বাসায় একা ফেলে রেখে আমাকে সময় দিতে। উপমা তুমি ভুল বুঝছো। রূপা ওর স্বামীর জন্য গিফট কিনবে তাই আমাকে সাথে নিয়ে গিয়েছিল, তাও মাত্র 30 মিনিটের জন্য। আসান জানো তো, আজ আমি সুনয়নার কষ্ট বুঝতে পারছি। নিজেকে খুব ছোট মনে হচ্ছে জানো তো। আমি যদি সুনয়নাকে সামনে পেতাম তাহলে ওর পা ধরে ক্ষমা চেতাম ওর জীবন নষ্ট করার জন্য। সুনয়নার নাম শুনে থমকে গেল আসান। বুকটা কেঁপে উঠল, চোখ ভিজে উঠে পা কাঁপতে শুরু কর। বুঝে ভুল করেছিল সে, সুনয়নাকে বিয়ে করে নয়, বরং সুনয়নাকে ছেড়ে দিয়ে ওর সাথে প্রতারণা করে ভুল করছিল। শুধু ভুল নয়, পাপ করেছিল, যার পরিণাম এখন হারে হারে পাচ্ছে সে। আসানের ভাবনার মাঝে উপমা বলে উঠল, এখন কি আমার শরীর, আমার সৌন্দর্য টানে না তোমাকে আসান? শুনেছি এই সুন্দর ফর্সা মুখের জন্যই তো বিয়ে করেছিলে আমাকে, শো অফ করতে আমার রূপের। তবে এখন কি রূপা আমার চেয়েও বেশি সুন্দরী? থামবে প্লিজ উপমা, আমাকে বাধ্য করিও না আমার জঘন্য রূপ দেখাতে। এই কি করবি রে তুই? আমি তোর সুনয়নার মতো অত ভালো না। শুন, যেই মেয়ে নিজের স্বার্থ, নিজের ভালোবাসার জন্য আরেক মেয়ের সংসার ভাঙতে পারে, সেই মেয়ে যে কতটা ভয়ঙ্কর তুই ভাবতেও পারবি না। আমি তেমনই ভয়ঙ্কর। আমাকে ঠকাতে আসলে তোর পুরো গুছিকে জেলে দিব। আসান অবাক হয় না, এ যে নিত্যদিনের ঘটনা। চুপচাপ সে ওয়াশরুমে চলে যায়, জোরে পানি ছেড়ে কাঁদতে থাকে। ছেলেদের নাকি কাঁদতে নাই, কিন্তু সে কাঁদে। প্রতিনিয়ত কাঁদে, তার সুনয়নার জন্য কাঁদে। পাশের রুমে আসানের মাও চোখের পানি ফেলে। ছেলে যে তার সুখে নেই বুঝে সে পাপ তো সেও করেছে। সুনয়না কোথায়? শিমুল লজ্জা করে না এই মুখে আপির নাম নিতে? শিমুল প্লিজ বলো তোমার আপি কোথায়? আমি বাঁচবো না ওকে ছাড়া। বলেই শিমুলের পা জড়িয়ে ধরল। শিমুল আহসানকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে রাগান্বিত চোখে পরশের দিকে তাকিয়ে বলল, পরশ, তোমার এই বন্ধুকে যদি এক্ষুনি বাসা থেকে বের না করো তাহলে কিন্তু আমি বাসা ছাড়ব। আর এই সব প্রতারকের সাথে যদি আর মিশেছো তাহলে সেদিন তুমি তোমার বউ বাচ্চা দুটোই হারাবে। বলে দিচ্ছি। পরশ তাড়াতাড়ি আহসানকে নিয়ে বাসার বাহিরে চলে এলো। ভাই, সমস্যাটা কি তোর? কতবার বলছি তোরে আমার বাসায় আসবি না। আর তোর মতো চরিত্রহীনের সাথে আমি নিজেও সম্পর্ক রাখতে চাই না। পরশ প্লিজ আমাকে বল, সুনয়না কোথায়? কেন বলবো? যখন সুনয়না রাতের পর রাত কান্না করে জেগে থাকতো তখন তুই তোর সুন্দরী বউয়ের শরীরে মত্ত থাকতি। যখন সুনয়না সুইসাইড করতে যেয়ে হসপিটালে ভর্তি ছিল তখন তুই উপমাকে নিয়ে হানিমুন করছিল কক্সবাজারে। আরে ওর তৃতীয়বার সুইসাইডের চেষ্টার পর যখন ওর অবস্থা, তখন সে সেই সময় হসপিটালে তোর নাম বলছিল বারবার। না পারে সেদিন তোর বাসায় গিয়েছিলাম, কিন্তু তোর মা বোন আর তোর নতুন বউ অপমান করে বের করে দিয়েছিল। তবুও আমি সেদিন তোকে ফোন দিয়েছিলাম, বলেছিলাম যে সুনয়না মৃত্যুর মুখে। তুই তা শুনে সেদিন কি বলেছিলি মনে আছে? বলেছিলি, পরশ দেখ ভাই, ও মরুক বা বাঁচুক যায় আসে না, আমি আর ওর বিষয়ে জড়াইতে চাচ্ছি না। আমি আমার বউ আর পরিবার নিয়ে অনেক সুখে আছি। কি মনে পড়ছে আহসান? চুপ কেন তুই? আহসান কি বলবে ভেবে পায় না, পাপি তো সে নিজেই, এসব যে তার প্রাপ্য।
শুন আসান, এইসব ভঞ্চং বাদ দে, বউ নিয়ে সুখে থাক। সুনয়নাকে নিয়ে চিন্তা করাও তোর জন্য এখন জায়েজ না। তুই ওকে ডিভোর্স দিয়েছিস, ভুলে যাস না। বলেই পরশ চলে গেল। আসান এই তীব্র রোদেই রাস্তায় হাঁটা শুরু করলো। মিনু আর কতদিন এভাবে এ বাসায় পড়ে থাকবে? স্বামী স্ত্রীর ঝগড়া হয় তাই বলে এভাবে এসে ভাইয়ের ঘাড়ে বসে খাবে? মিনু লজ্জায় মাথা উঠাতে পারছে না। বৌমা, আমার মেয়ে আমার বাসায় যতদিন মন চায় ততদিন থাকবে, তুমি বলার কে? আরও আমার ছেলের টাকায় খাচ্ছে, তোমার না। এরই মধ্যে বাসায় আসলো আসান, দেখে আবার সেই নিত্যদিনের ঝগড়া। আসানকে দেখে উপমা ঘরে চলে গেল। আসান ক্লান্ত শরীর নিয়ে সোফায় যেয়ে গাইলে দিল। পাশ থেকে বোন মিনু বলে উঠল, আমার আর রিনির জীবনটা নষ্ট না করলেও পারতে ভাইয়া। বলে কাঁদতে কাঁদতে রুমে চলে গেল। তোর বউ আজকে মিনুকে খাবার খোটা দিয়েছে আসান, তুই বরং তোর বউকে নিয়ে আলাদা বাসা নে। এ বাড়িতে থাকলে অশান্তি আরো বাড়বে বলে সে রান্নাঘরে চলে গেল। চোখ বন্ধ করে আসান অতীতের কথা ভাবতে থাকে। সুনয়নার সাথে ডিভোর্সের পর পরই সে উপমাকে বিয়ে করে আনে। উপমার বাবা নেই, নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে সে। বাসায় তার মা আর ছোট ভাই। মা একটা প্রাইমারি স্কুলের আয়া, আর ভাই তখন সবে মাত্র এইচএসসি পরীক্ষার্থী। ছোট একটা টিনের বাসা ভাড়া নিয়ে থাকতো তারা। সত্যি বলতে থাকার মধ্যে উপমার ওই ভয়ঙ্কর সুন্দর রূপ আর এডুকেশনাল কোয়ালিফিকেশন ছাড়া আর কিছুই নেই। উপমার সাথে আসানের প্রথম 6 মাস বেশ আনন্দেই কেটেছে। আসান যেন উপমার সৌন্দর্যের দাস হয়ে গিয়েছিল। এমনকি উপমার মা ভাইয়ের দায়িত্বও আসান নিয়ে নেয়। এ নিয়ে আসানের মা বাধা দিলেও আসান তাকে চুপ করিয়ে দেয়। বাড়িতে উপমার জয় জয়কার শুধু। এদিকে আসানের বোনেরাও অসন্তুষ্ট, সাথে তার মাও, কেননা উপমা নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে, সমাজের 10 জনের সামনে পরিচয় দিতে পারে না যে তাদের বৌমার মা সামান্য আয়া। এদিকে আসানের বোনদের খরচেও টান পড়েছে, যেহেতু তাদের বাবা বছর 1 আগে চাকরি ছেড়েছে। আগে ভাই খরচ দিলেও নতুন ভাবি আসার পর থেকে আর খরচ দেয় না তেমন। ভাইয়ের কাঁধে যে এখন নতুন ভাবির পরিবারের দায়িত্ব। এ নিয়ে শুরু হয় ঝগড়া, খোঁটা মারা। উপমা প্রথম প্রথম শাশুড়ি ননদদের অনেক ভালোবাসতো, সংসারও মন দিয়ে সামলাতো, যেন পাক্কা ঘরনি। কিন্তু যখন উপমা শাশুড়ি আর ননদ উপমাকে নিয়ে আসানের কান ভাই করা শুরু করলো, উপমাকে উঠতে বসতে অপমান করা শুরু করলো, উপমাও পরিবর্তন হওয়া শুরু করলো। কারণ উপমা এদের জবাব পাথরে দেওয়া মেয়ে, সুনয়নার মতো বোকা না। উপমা আর আসানের বিয়ের 7 মাসের মধ্যে আসানের বাবা মারা গেলেন। মূলত সুনয়নার সাথে অন্যায় সে মেনে নিতে পারছিলেন না। অনুশোচনায় অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর পুরো সংসারের দায়িত্ব এসে চাপলো আসানের উপর। উপমার মা ভাইয়ের খরচ, উপমার খরচ, ওর মা বোনদের খরচ, সব মিলিয়ে হাঁপসে উঠেছিল আসান। তখন সুযোগ বুঝে উপমা রিনু মিনুর বিয়ের কথা তুলে। আসানও রাজি হয়ে যায়। উপমা বুদ্ধি এঁটে মিনু রিনুর বিয়ে তাদের চেয়ে দ্বিগুণ বয়সী লোকের সাথে ঠিক করে। এ বিষয়ে যখন আসান জানতে পারে তখন সে বাধা দিলেও উপমা তার কথার জালে আসানকে মানায় নেয়। উপমা মূলত চেয়েছিল মিনু রিনুর সাথে প্রতিশোধ নিতে, এতদিনে ওরা ওর উপর যত অত্যাচার অপমান করেছে সেটার প্রতিশোধ নিতে। আরেকদিকে ওসব বাড়িতে বিয়ে দিলে আসানকে কোনো যৌতুকও দিতে হবে না। এভাবেই উপমার প্ররোচনায় মিনু রিনু আর তাদের মায়ের অনিচ্ছায় এক প্রকার জোর করে মিনু রিনুর বিয়ে দেয়া হয়। তারপর তারপর ওই যে মিনু রিনুর জীবনে নেমে আসে অন্ধকার। বুঝে একসময় এ কি অন্যায় করেছিল ওরা সুনয়নার প্রতি। মিনু রিনুর যখন বিয়ে হলো তখন সবে মাত্র বয়স ছিল 20। মিনুর ইচ্ছা ছিল বড় সরকারি চাকরিজীবী হবে, আর রিনুর ইচ্ছা ছিল অনার্স কমপ্লিট করে কোনো বড় মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করবে। কিন্তু ভাগ্যের নির্মমতায় দুই বোনকেই বিয়ের পর পড়াশোনা ছাড়তে হলো। মিনুর বরের আছে বড় মিষ্টির দোকান, শ্বশুর অল্প বয়সে মারা যাওয়ায় সংসারের দায়িত্ব পড়ে ওর স্বামী আসাদের উপর। 6টা ছোট ভাই বোনের দায়িত্ব পালনের পর, তাদের প্রতিষ্ঠিত করার পর অবশেষে 40 বছর বয়সে বিয়ে বসেছে সে। ও বাড়িতে বয়সে সবচেয়ে ছোট হলেও সম্পর্কে মিনু সবার বড় ভাবি, তাই দিন শেষে সব দায়িত্ব তার ঘাড়ে এসে পড়ে। প্রতি মাসেই আসাদের 4 বোন দল বেঁধে বাসায় আসে।
ওদের রান্না বান্না আপ্যায়নের পুরো দায়িত্ব একা মিনুর কাঁধে। একটু ভুল হলেই শাশুড়ি আর ননদরা মিলে খুদ ধরতে পিছপা হয় না। আবার আসাদ বাসায় ফিরলে সবাই মিলে কান ভারী করে আসাদের। তাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নেই বললেই চলে। আসাদ শুধুমাত্র শারীরিক তারা চিহ্ন হিদা মেটাতে ওর কাছে আসে, তবে সে চাহিদায় কোনো ভালোবাসা থাকে না। আসাদের অন্য দুই ভাই ঠিকই ঢাকায় বউ নিয়ে থাকছে, কিন্তু মিনু আর সহ্য করতে পারছিল না। সরাসরি আসাদকে বলে এসেছে হয় সে সংসার আলাদা করবে, না হয় মিনুকে ডিভোর্স দিবে বলেই এক কাপড়ে বের হয়ে এসেছে। এভাবে 7 দিন পেরিয়ে গেলেও আসাদ ওকে নিতেও আসেনি, ফোনও দেয়নি। এসব ভেবে মিনুর চোখ ভরে আসে। তার ছোট বোন রিনুটাও যে সুখে নেই। রিনুর স্বামী জামাল ঢাকায় চাকরি করলেও মিনু থাকে গ্রামে ওর শ্বশুর বাসায়। গৃহস্থের পুরো কাজ একা হাতে করে। কোনো এক বিশেষ কারণে জামাল রিনুকে শহরে নিয়ে যায় না। রিনুর সাথে ফোনে অন্য 10টা স্বামীর মতো কথাও বলে না। আগে রিনু এসব নিয়ে অভিযোগ করলেও এখন আর করে না। করবেই বা কিভাবে? ওর অভিমান অভিযোগ যে জামালের চোখেই পড়ে না। রিনু ওর জীবন ভাগ্যের হাতে ছেড়ে দিয়েছে। সমস্যা কি তোমার উপমা? আমার বোন আমার ঘরে বসে খাচ্ছে, তোমার না। আসান সংসারটা কিন্তু আমাদের। আমাদের একটা ভবিষ্যৎ আছে, বাচ্চা কাচ্চা হবে। এখন তোমার মা বোনের পিছনে সব খরচ করলে ভবিষ্যতের জন্য কি রাখবো? ও তাই? তাহলে আজ থেকে আমি তোমার মা ভাইয়েরও দায়িত্ব নিব না। আসানের কথায় থতমত খেল উপমা। না আসান, তুমি এটা করতে পারো না। তুমি নিজেই ওদের দায়িত্ব নিয়েছিলে, কথা দিয়েছিলে, আমাকে ভুলে গেছো। তাই নাকি? কই মনে পড়ছে না তো। শোনো উপমা, আমি আর বাহিরের মানুষের পেছনে টাকা ঢালবো না। তোমার মন চাইলে তুমি নিজে চাকরি করে খাওয়া তাহলে। বলেই আসান চলে গেল বেকনিতে। এদিকে বিছনায় বসে ভাবছে উপমা, এখন কিভাবে মা ভাইয়ের খরচ দিবে সে। চাকরিও তো নেই, কে দিবে চাকরি? তার জীবনটা এত এলোমেলো হয়ে গেল কেন? আর ভাবতে পারছে না সে। মাথা ব্যথা বাড়ছে তার। সুনয়না গোছগাছ করছে। কাল ওর কলিগ রূপন্তীর বিয়ে, ওখানেই যাবে। প্রথমে মানা করে দিলেও পরে রূপন্তীর কথায় বাধ্য হয়ে রাজি হয়। কাল সকালেই ও রূপন্তীর দাদু বাসায় যাওয়ার বাস ধরবে। হ্যালো রূপন্তী, আমি তোদের কলোনির সামনে এসেছি, তোদের অ্যাপার্টমেন্টের নাম মনে নেই, একটু নিচে নাম। শুশু বেবি, রূপন্তী দুষ্টুমি করে সুনয়নাকে শুশু ডাকে। আমি তো আম্মুর সাথে একটু মার্কেটে এসেছি। সুনামি খালাকে বলছি, আর তুই মেঘনা 1-6 তলায় চলে যাবি, খালা ওখানেই দাঁড়ায় থাকবে। ওকে। আসসালামু আপামনি, আপনিই শুশু আপা না? ওয়ালাইকুম আসসালাম খালা। খালা আমার নাম সুনয়না। আপনার রু বাবা আমার নামের 14টা বাজিয়েছে খালা, বলেই হেসে দিল সুনয়না। খালাও হাসছে। এত মিষ্টি মেয়েটা। খালা আমি খুব ক্লান্ত, একটু ঘুমাবো, আমার রুমটা একটু দেখিয়ে দেন। আপামনি ছোট স্যার থাকলে উপরে যাওয়া নিষেধ আমাগো, শুনেন আপনি সোজা উপরে যাইবেন, তারপর বাম দিক দিয়া দ্বিতীয় রূপ, ওখানে ঢুকবেন, ওটা রূপ আপার রুম। ভুইলাও প্রথম রুমে পা মারাবেন না। খালার চোখে এত আতঙ্ক দেখে অবাকে লাগলো, পরক্ষণেই ভাবলো এসব এদের নিজেদের ব্যাপার, আমি এসব নিয়ে চিন্তা করে কি করব। এসেছি বিয়েতে, বিয়ে খাবো, চলে যাব। নিজের মনে কথা বলতে বলতেই উপরে চলে যায়। সুনয়না রুমে ঢুকেই দেখে হালকা আলোর ডিম লাইট জ্বলছে। এদিকে সারাদিনের ক্লান্তি অবসাদে ওর শরীর ভেঙে আসছে। তাই ফ্রেশ না হয়ে বিছায় শুয়ে ঘুমিয়ে পড়ে। 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হলো নিভ্রান। নাকে পেল দ্বিতীয় মানুষের গন্ধ, সে ছাড়া রুমে আর কে। তাড়াতাড়ি যেয়ে লাইট অন করে দেখে বিছানার নায় কম্বল জড়িয়ে কে জানি বিড়াল ছানার মতো গুটলি পাকিয়ে শুয়ে আছে। নিভ্রান ধীরে ধীরে তার কাছে গেল। যেয়ে দেখে গোলগাল মুখের একটা বাচ্চা মেয়ে ঘুমিয়ে আছে। দেখেই মায়া লাগছে। এই মেয়ে, এই উঠো। এই মেয়ে। না, সুনয়নার এ ঘুম ভাঙার নয়। সে আজ আর উঠবে না। 10 মিনিট ধরে জাগানোর চেষ্টায় ব্যর্থ হয়ে অবশেষে হাল ছেড়ে নিভ্রান নিচে চলে গেল। খালা, খালা। হুড়মুড় করে দৌড়ে আসলো জরিনা খালা। এবারই সবাই যে নিভ্রানকে বাঘের মতো ভয় পায়।
জি ছোট স্যার। আমার রুমে মেয়েটাকে খালা। কোন মেয়ে স্যার? কোন মেয়ে আমি কিভাবে জানবো? হুট করে খালার মনে পড়ল সুনয়নার কথা। স্যার উনি তো রূপন্তী আপার বান্ধবী। ভুলে করে মনে হয় ওই ঘরে ঢুইকা গেছে। নাভানা আর কিছু না বলে ও লাইব্রেরি রুমে চলে গেল। কিন্তু অবাক ঘটনা, নিভ্রান যখনই কাজে মন দিতে যাচ্ছে ততবারই ওই ঘুমন্ত মুখটার সামনে আসছে। কি হলো তার? এদিকে যার চিন্তায় নিভ্রান বিভোর, সেই রমণীটি বিড়াল ছানা হয়ে গভীর ঘুমে হাবুডুবু খাচ্ছে। নিয়তি। নিয়তি জিনিসটা সত্যি বড়ই অদ্ভুত। জম্পেশ একটা ঘুম দিয়ে উঠল সুনয়না। সারাদিনের ক্লান্তি যেন ফুরুক। বালিশ হাতে ফোনটা নিয়ে দেখে রাত 10টা বেজে গেছে। ফোন রেখে গুটি গুটি পায়ে বের হলো নয়ন। নিচে নেমেই দেখে সোফায় হাত পা সরিয়ে টিভি দেখছে রূপ। সুনয়না তার সামনে দাঁড়াতেই, সুষুমেরই জান তোর ঘুম হলো? রূপের মুখে এই উদ্ভট নাম শুনে মেঘে রাগ দেখালো সুনয়না। এর মধ্যেই আগমন ঘটে রূপের মায়ের। কেমন আছো সুনয়না আম্মু? রূপের কাছে তোমার নাম অনেক শুনেছি। সুনয়না একটু হেসে সালাম দিল। আসসালামু আলাইকুম আন্টি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ মা। শুনো গল্প করে এখন তাড়াতাড়ি খেতে এসো, সারাদিন কিচ্ছু পেটে পড়েছে কিনা সন্দেহ। রূপ আর সুনয়না হ্যাঁ সূচক মতো নাড়িয়ে পারভিন আর পিছে পিছে গেল। এই রূপ তুই দেখ সুনয়না আম্মুর কি আমি ততক্ষণে তোর ভাইয়ের রুম পরিষ্কার করে আসি। রোবটটা আসে না হলে আবার চিল্লাচিল্লি করবে। সুনয়না মামের কথা শুনে বোকার মতো চেয়ে থাকে। তোদের বাসায় রোবট থাকে? রূপ রূপ হেসে দিয়ে বলে, আরে আমার বড় দাদা নাচ তো একটা রোবট। কোন রকম মানুষের সাথে মিশে না, চুপচাপ গম্ভীর থাকে, সারা বছর মিশনে থাকে, তাই আম্মু দাদানকে রোবট ডাকে। জানিস আম্মু, আমি আর বাবা ছাড়া আর কারো পারমিশন নেই ওর রুমে ঢুকার। আর তুই কি না শেষ পর্যন্ত যে দাদানের রুমে যেই ঘুমালি? আয় হায়, আমাকে জাগাবি না? ভাইরে ভাই, জরিনা খালা, আমি এমনকি স্বয়ং দাদান নিজে তোর ঘুম ভাঙানোর চেষ্টা করেছে। কিন্তু তুই যে কুম্ভকর্ণ। এভাবে হাসি মজা করে দুই বান্ধবী খাওয়া শেষ করলো। আর কত সিগারেট খাবে আসান? যতক্ষণ মন চায়। আসান, আমার মনে হয় আমাদের নিজেদের সম্পর্কটাকে আবার গুছিয়ে উচিত বলেই পেছনে থেকে আসানকে জড়িয়ে ধরল উপমা। আসান এখনো নিরুত্তর নির্বিকার ভাবে সিগারেট টেনে যাচ্ছে। উপমা এবারে আসানের হাত ধরে পেছনে ঘুরালো। আসান দেখলো উপমা একটা পাতলা ফিনফিনে শিফনের শাড়ি পরেছে, সাথে বড় গলার স্লিভলেস ব্লাউজ, শরীরের 80% অংশই খোলা। নিজেকে আকর্ষণীয় ভাবে উপস্থাপন করার সর্বোচ্চ চেষ্টা করেছে উপমা। উপমা ধীরে ধীরে আসানকে জড়িয়ে ধরে ওর বুকে নাক ঘষতে ঘষতে বলে, চলো না আসান, আবার সব শুরু থেকেই শুরু করি। নিজেদের সংসারটাকে আবার সাজিয়ে নেই, যেখানে থাকবে না আর কোনো ঝগড়া, না কোনো ভুল বোঝাবুঝি। চলো না আমরা আমাদের ভালোবাসার অংশকে পৃথিবীতে নিয়ে আসি। আর এই দূরত্ব ভালো লাগছে না, একটু শান্তি চাই আমি। আসান আসান ভেবে পায় না সে কি করবে। সে জানে সে সুনয়নাকে ভালোবাসে, উপমা ছিল তার মোহ, সে কোনোদিন উপমাকে ভালোই বাসেনি, সে শুধু আকর্ষিত ছিল উপমার সৌন্দর্যের প্রতি, যা দিয়ে সে শো অফ করতে পারত। কিন্তু আর কত খুঁজবে সে সুনয়নাকে? এতগুলো বছর তো খুঁজেছে, নিজের ভুল বুঝতে পেরেছে, কিন্তু সুনয়না তো তাকে আর ক্ষমা করবে না, ফিরবেও না। তার চেয়ে ভালো উপমার সাথেই অ্যাডজাস্ট করে বাকিটা জীবন কাটিয়ে দেয়া। এই অশান্তি তারও আর ভালো লাগে না। থাক না সুনয়না তার হৃৎপিণ্ডের মাঝে আজীবন। আহসানও ধীরে ধীরে হাত উঠিয়ে উপমাকে জড়িয়ে ধরে তার ডাকে সাড়া দিল। দুজনের মনে আসা নতুন করে সব শুরু করার, একটু শান্তি পাওয়ার। সুনয়না রং ভর্তি হাতে রূপন্তীর পেছনে দৌড়াচ্ছে, এদিকে রূপন্তীও যান হাতে নিয়ে দৌড়াচ্ছে, ওর জামাই জ্যান্টু শেষে ফার্স্ট ওর গালে রং মাখাবে হু। দৌড়াতে দৌড়াতে সুনয়না কিসের সাথে যেন ধাক্কা খেয়ে পড়ে যেতে নিলে একটি পুরুষালী শক্ত হাত তার কোমর শক্ত করে জড়িয়ে ধরল। সুনয়না সামনে তাকিয়ে দেখে রূপের বড় দাদান, সে তাড়াতাড়ি নিজেকে ছাড়িয়ে মাথা নুয়ে বলে, সরি দাদান, আমি খেয়াল করি। সুনয়নার মুখে দাদান ডাক মোটেও পছন্দ হয়নি নিভ্রানের। বিরক্ত সুরে বলে উঠল,
আমি শুধু রূপের দাদান। আর এভাবে লাফালাফি না করে চুপচাপ বসে থাকুন, না হলে কোনো অ্যাক্সিডেন্ট হলে দায়ভার আমরা নিতে পারবো না, বলেই গট গট করে বেরিয়ে গেল নিভ্রান। এদিকে নিভ্রানের কথায় অপমানে চোখ ভারী হয়ে আসলো সুনয়নার। তার এই এক সমস্যা, কারো অপমান তুচ্ছ তাচ্ছিল্য সহজে নিতে পারে না। এরপর চলে গেল আরো 3 মাস। রূপন্তীর বিয়ের দিনই ব্যাক করেছিল সুনয়না। এরপর আর তেমন যোগাযোগ হয়নি। রূপন্তীও জব ছেড়ে এখন নতুন সংসারে ব্যস্ত। এদিকে সুনয়নাও বেশ আছে তার একাকী জীবনে। আর জাওয়াদ, ও তো ওর বিড়াল ছানার কল্পনা থেকে বের হতেই পারছে না। তবে কি ৩৫ বছর বয়সে এসে মেজর নিভ্রান দ্বিতীয়বার প্রেমে পড়ল। আজ উপমা খুব খুশি। ভেতরে যে তার নতুন অস্তিত্ব। আসানের সাথে সম্পর্কটাও বেশ উন্নতি হয়েছে। আসান আবার তার মা ভাইকে খরচ দিচ্ছে। এদিকে উপমাও তার শাশুড়ি ননদের সাথে আর ঝগড়া করে না। এক কথায় বাসায় আবার শান্তি ফিরেছে। ড্রেসিং টেবিলের সামনে এসব ভাবতে ভাবতেই চুল মুছছিল উপমা। হঠাৎ ড্রয়িং রুম থেকে চিল্লাচিল্লির আওয়াজ শুনতে পেল। অজানা আশঙ্কায় বুক কেঁপে উঠল তার। দৌড়ে বাহিরে গেল সে। মা, রিনু কাঁদছে কেন? রিনু কি হয়েছে বলবি? আসান জিজ্ঞেস করার সাথে সাথেই উপমা এসে জিজ্ঞাসা করলো, রিনু তুমি হঠাৎ কেন ভাবি? এখন কি নিজের বাসায়ও আসতে পারবো না? আমি তা বলিনি রিনু। থাক ভাবি, আমার জীবনটা তো শেষ করেই দিয়েছো তোমরা। যে নামে সংসার ছিল ওটাও আর নেই বলেই কাঁদতে শুরু করলো। মানে? মিনু আর ওর মা তাড়াতাড়ি রিনুকে বুকে আগলায় নিল। সবাই হতভম্ব। আসান ঘটনা জানতে চাইলে রিনু বলে যে ওর স্বামীর ঢাকাতে আলাদা সংসার আছে। তার 18 আর 16 বছরের 2টা বাচ্চাও আছে। রিনুকে বিয়ে করেছিল শুধু মায়ের শেষ আশা পূরণ করতে। কারণ ওর প্রথম বউ সোফিয়া অন্য ধর্মের। তাই ওর মা ওকে মেনে নেয়নি। কিন্তু জামালের মায়ের ক্যান্সার ধরা পড়ায় আর বড় জোর কয়েক বছর বাঁচবে, তাই শেষ বয়সের ইচ্ছা স্বরূপ সে জামালের কাছে বৌমা আবদার করে। বৌমার সেবা পাওয়ার ইচ্ছা ছিল, তাই জামাল রিনুকে বিয়ে করে। কিন্তু ওটা ছিল নামের বিয়ে। কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক ছিল না। এমনকি বিয়ের কাগজও জাল ছিল। আজকে সকালে যখন ওর শাশুড়ি মারা যায়, জামাল 2 ঘন্টা পরেই ওকে রুমে ডেকে সব বলে 3 তালাক দেয়। তারপর কাবিনের টাকা পরিশোধ করে বাসা থেকে বের করে দেয়। বলতে বলতে কাঁদতে লাগলো রিনু। আর বলে উঠল, ভাবি তুমি খুশি তো? কেন জীবনটা আমার শেষ করলে ভাবি? উপমা আসান চুপচাপ রূপ থেকে বের হয়ে আসলো, কারো মুখে কোনো কথা নেই। উপমা বিছানায় বসে আছে। মনটা কেন জানি অস্থির লাগছে। হুট করে রুমে আসে রিনু। ভাবি কেমন আছো? খুব ভালো, তাই না? রিনুর চোখ লাল হয়ে আছে। ঘৃণায় নাকি রাগে নাকি প্রতিশোধে। বুক কেঁপে উঠে উপমার। রিনু, বিশ্বাস করো আমি তোমার ক্ষতি চাইনি। বিশ্বাস করি তো ভাবি। কিন্তু জেনে রাখো তোমার সুখ আর বেশি দিন নেই, বলেই চলে গেল রিনু। রুমে ভীতসন্ত্রস্ত হয়ে পড়ে রইল উপমা। মা, বাবা তোমাদের সাথে আমার জরুরি কথা আছে, তাই আজ ডেকেছি। বল বেটা, কার অপেক্ষা করছিস? রূপন্তীকেও ডেকেছি মা। ছেলের হাব ভাব ঠিক দাঁড়াচ্ছে না। নিভ্রানের বাবা মা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে ছেলে পানে। কি কারণে এত জরুরি তলব ডেকেছে ছেলে? দরজায় বেলের শব্দে ধ্যান ভাঙল দুজনের। রূপন্তী বোধহয় এসে গেছে, আমি খুলে দিচ্ছি। রূপন্তী সদর দরজা দিয়ে ঢুকতে ঢুকতে জিজ্ঞেস করে, এই দাদান কি হয়েছে রে, এভাবে ডেকে আনলি? তোমরা একটু বসো আগে, আমি বলছি। নিভ্রান যদিও অনেক স্ট্রেট ফরওয়ার্ড একজন মানুষ, তবুও কি এসব কথা বাবা মায়ের সামনে বলতে একটু ইতস্তত বোধ হচ্ছে তার। তবু সাহস করে বলে বসে, আম্মু আমি বিয়ে করব। মিসেস সালমা নিজের ৩৫ বছর বয়সী ছেলের মুখে বিয়ে কথা শুনে থতমত খেয়ে বসে। মানেটা কি? তার এই বুইরা রোবট ছেলে অবশেষে বিয়ে করবে?
খুশিতে বলে উঠেন, আরে বেটা, এই ব্যাপার, আমি আজকে এই শহরের সুন্দরী সুন্দরী মেয়ে। মায়ের কথা সম্পূর্ণ না হতেই নাভান বলে বসল, মেয়ে আমি নিজেই পছন্দ করেছি মা। এবার সবাই প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো তার পানে। আমি রূপের বান্ধবী সুনয়নাকে বিয়ে করতে চাই মা। এ যেন আজ পর পর বোমা ফাটছে, সবচেয়ে বেশি অবাক রূপ। দাদান, তুই কি জানিস সুনয়না? জানি ও ডিভোর্সি, তবুও যায় আসে না আমার। কিন্তু আমার অবজেকশন আছে নিভ্রান। সুনয়না ভালো মানলাম, কিন্তু আমি আমার ছেলে এমন একটা মেয়ের সাথে কিভাবে? মা, তোমার ছেলে মেয়ে দুজনেরই খুব নোংরা অতীত আছে, ভুলে যেও না। মিসেস সালমা চুপ হয়ে গেলেন। ছেলের উপর কথা বলার সাধ্য নেই তার। আর সুনয়না মেয়েটা খারাপ নয়, ভারী মিষ্টি। শুনরূপ, আপাতত এইসব বিষয়ে যেন সুনয়নার কানে না যায়। যা করার আমি করব, বলেই উঠে গেল নিভ্রান। কেটে গিয়েছে আরো 1 মাস। সুনয়না তার শখের বারান্দায় বসে গল্পের বই পড়ছিল। হুট করে তার ফোন বেজে উঠল। ফোন রিসিভ করে ওপাশের কথা শোনার পর যেন সুনয়নার দুনিয়া উল্টে গেল। আজ পুরো 3 বছর পরে তার পরিচিত শহরে পা রাখছে সুনয়না। হসপিটালের করিডোর হয়ে দৌড়ে যাচ্ছে। তার বাবা হসপিটালে ভর্তি। পুরো 3টা বছর পর বাড়ির মেয়েকে চোখের সামনে দেখে সবাই কেঁদে ফেলল। ডক্টর এসে জানিয়েছে সুনয়নার বাবা এখন আশঙ্কামুক্ত। রাত 8টা। সুনয়নাদের বিশাল ড্রয়িং রুমে তার পুরো পরিবার জড়ো হয়েছে। আসামি হয়ে সামনে বসে আছে সুনয়না। সুনয়নার নিজেকে প্রচন্ড স্বার্থপর মনে হচ্ছে। যে মানুষগুলো তাকে জন্ম দিল, তাকে এত সুন্দর জীবন দিল, সেই মানুষগুলোকে সে 3টা বছর ধরে। আর কার জন্য? ওই প্রতারক আহসানের জন্য। যে আহসানকে সে স্বেচ্ছায় পরিবারের অনিচ্ছায় বিয়ে করেছিল। শুনো নয়ন, এতদিন তুমি যা করেছো মেনেছি, যে চেয়েছো দিয়েছি। কিন্তু আজ আমরা একটা জিনিস চাপ, তুমি কি রাজি হবা? বাবা সরি তোমাদের কষ্ট দেওয়ার জন্য। তুমি যা বলবে আমি রাজি। তোমার বিয়ে ঠিক করেছি আমরা, আর কালকেই বিয়ে। হঠাৎ এমন কথা শুনে থমকে গেল সুনয়না। কিন্তু পরক্ষণেই ভেবে উঠল, না, বাবা মাকে আর কষ্ট দিব না। আমি রাজি বাবা। আলহামদুলিল্লাহ। সকালে সূর্যের আলোয় পিটপিট করে চোখ খুলল নয়ন। কিন্তু নিজেকে অপরিচিত রুমে দেখে চমকে উঠল সে। তবে কি বিদায় হয়ে গেছে তার? এটা কি তার নতুন সংসার? আর রুমটা আবছা পরিচিত লাগছে কেন? কাল রাতে প্রচন্ড সাদামাটা ভাবে বিয়ে হয়েছে তার। পাশের বাড়ির আন্টিরাও জানতে পারেনি। শুধু ছেলের বাবা মা আর বোন জামাই এসেছিল। বিদায়ের আগে সুনয়না মাথা ব্যথা আর ঘুমের ওষুধ খেয়ে একটু রেস্ট নেয়ার জন্য চোখ বন্ধ করেছিল। আর তারপর মনে নেই, এটা কোনো কথা। তার বিদায় হয়ে গেল, সে নিজেই জানল না। ভাবতে ভাবতেই সে পাশ ফিরে তাকিয়ে দেখে উদাম পিঠে তার পাশে একজন শুয়ে আছে। হ্যাঁ, এটাই তো তার স্বামী, যাকে সে দেখেনি, চেনেও না। বিছনা ছেড়ে উঠতে যাবে সুনয়না, এমন সময় লোকটা ঘুমের মধ্যেই বাস ঘুরে সুনয়নার কোমর জড়িয়ে ধরল। লোকটার গরম নিঃশ্বাস সুনয়নার গালে পড়ছে। লজ্জায় গাল দুটো লাল হয়ে গেল তার। ক্ষণিকের জন্য নিঃশ্বাস বন্ধ হয়ে এলো, আবার ছোট্ট হৃৎপিণ্ডটার লাফানি তো আছেই। এবার আস্তে আস্তে পাশে তাকালো সে। কিন্তু তার পাশে শুয়ে থাকা পুরুষকে দেখে সে 1000 ভল্টের শক খেয়ে বসল। কি দেখছে এটা সে? আর কাকে দেখছে? মেজর নিভ্রান। উনি এখানে কি করছেন? তার মানে কি আমার বিয়ে এই অহংকারী মেজরের সাথে হয়েছে? ভেবেই আঁতকে উঠল সুনয়না। সুনয়না তাড়াতাড়ি নিভ্রানের হাত ছাড়িয়ে উঠতে গেলে নিভ্রানের ঘুমও হালকা হয়ে যায়। পিটপিট করে চোখ মেলে দেখে তার সদ্য বিবাহিত বউ তার হাত সরানোর চেষ্টা করছে। তা দেখে নিভ্রান বিরক্ত হল বেশ। সারা রাত জার্নি করে এসেছে, এই তো ঘন্টা 2 আগে তার চোখ লেগেছে, এর মধ্যে বউয়ের এমন ছটফটানি সহ্য হলো না তার।
তাই ইচ্ছে করে বলিষ্ঠ হাত দিয়ে সুনয়নার কোমর ধরে নিজের দিকে আরো টেনে এনে নিজের বাহু বন্ধনে আবদ্ধ করলো। তারপর সুনয়নার কানের কাছে তার ঠোঁট নিয়ে আলতো ভাবে স্পর্শ করে বলল, নয়ন একটু ঘুমোতে দাও জান প্লিজ, অনেক ক্লান্ত আমি। বলে আবার ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে নয়নের জান যায় যায় অবস্থা। কি বলল এই অহংকারী লোক? আমাকে জান বলল। আবারও লজ্জায় লালিমায় ভরে ওঠে তার গালদয়। এক সময় সে নিজেও ঘুমের দেশে পাড়ি দেয়। উপমা এখন 4 মাসের প্রেগন্যান্ট। আহসান তার বেশ খেয়াল রাখছে, পারলে নিজ হাতে খাওয়া দেয়। অন্যদিকে তার শাশুড়িও এখন বেশ যত্ন নেয়। কিন্তু এর মধ্যে রিনু মিনুও চুপচাপ হয়ে গেছে কেমন। এই তো 2 দিন আগেই মিনু স্বামী ওকে ডিভোর্স লেটার পাঠিয়েছে, তবু মেয়ে নাটু শব্দ করেছে আর না কেড়েছে। উপমার ভয় হয়, তবে কি এটা ঝড় আসার আগের নিস্তব্ধতা? এত মাস পর আহসান আজ আবারও ড্রিঙ্ক করেছে। কিছুদিন আগে তার শখের নারী, তার ভালোবাসা নয়নের বিয়ে হয়ে গেছে। কিন্তু সে জানতেও পারল না। জেনেই বা কি করবে? তার স্ত্রী উপমা এখন প্রেগন্যান্ট, সে উপমাকে ছাড়তে পারবে না। অন্যদিকে নয়নও তাকে ক্ষমা করবে না। আজকে যখন পরশ আহসানকে নয়নের বিয়ের সংবাদ দিল, তখন যেন ওর পুরো দুনিয়া এলোমেলো হয়ে আসলো তার। নয়নের স্বামীর ছবি দেখে কেন জানি প্রচন্ড হিংসে হচ্ছিল। তার শখের নারী যে এখন অন্য কারো। নিজের দোষ, নিজের প্রাণপ্রিয়াকে হারিয়েছে সে। আজ 1 মাস হতে চললেও নিভ্রানের তেমন কোনো খোঁজ নেই। ওই দিন সকালে আবার ঘুমার পর হুট করে 1টার দিকে নিভ্রানের ফোনে কল আসে। কি যেন অফিসিয়াল কথা বলে তাড়াতাড়ি বের হয়ে যায়। এর সব সাইলেন্ট। এই 1 মাসে মোটে 4 বার ফোন দিয়েছে নিভ্রান। শুধু বলেছে যে সে ভালো আছে। এর বেশি একটা কথাও বলে না। অভিমানে চোখ ভরে আসে সুনয়নার। বৌমা, চিন্তা করো না, নিভ্রান ভালো আছে। জি মা। পারভিন আড়াল ছেলের প্রতি যথেষ্ট অসন্তুষ্ট এবার। এতদিন মেনে নিয়েছে কারণ নিভ্রান একা ছিল। কিন্তু এখন তো একটা সংসার আছে, মিষ্টি একটা বউ আছে। মেয়েটার কি শখ আহ্লাদ নেই? বিয়ের পরের দিন সকালেই কিভাবে মেয়েটাকে এভাবে একা ফেলে কাজ চলে গেল। ভাবতে ভাবতেই স্বামীর কাছে গেল সে। এখন সে তার এই অসামাজিক ছেলের রাগ স্বামীর উপর ঝাড়বে হু। এদিকে সুনয়নাও ঢাকার চাকরি ছেড়ে এখানে পাশেই একটা স্কুলে চাকরি নিয়েছে। ওর শ্বশুর বাবাই নিয়ে দিয়েছে। অন্তত ওর মনটা ব্যস্ত থাকবে। না হলে ওনার গুণধর পুত্র যে কাজ করেছে। 2 মাস পর গভীর রাত। সুনয়নার ঘুমের মাঝে হুট করে মনে হলো কেউ যেন তার পুরো মুখ জুড়ে চুমু দিচ্ছে। হুট করে গলায় যখন জোরে কামড় দিল, সুনয়নার ঘুম এবার পুরোপুরি ছুটে গেল। চোখ মেলেই দেখে একটা পুরুষ অবয়ব তাকে জড়িয়ে ধরে রেখেছে। প্রথমে ভয়ে চিৎকার দিতে গেলে ওই পুরুষালী অবয়বটি আলতো করে তার ঠোঁট চেপে ধরে। তারপর নিজের ঠোঁট দিয়ে সুনয়নার চোখে ঠোঁট ছুঁয়ে দিতে দিতে ধীর কণ্ঠে বলে, নয়ন যান, আমি এসেছে, একটু মনটাকে শান্ত করতে দেও প্লিজ। শীতল অনুভূতি ছেয়ে গেল সুনয়নার পুরো শরীর জুড়ে। এই অনুভূতি আগে কখনো হয়নি তার। এরকম ভালোবেসে কেউ শান্তির আহ্বানও করেনি। আহসানের তার প্রতি করা অসম্মান, অবহেলা, উদাসীনতা হুট করে তার চোখের সামনে ভেসে উঠল। চোখ ভারী হলো তার। তার যেন কি হলো সে জানে না। আকস্মিক 2 হাত বাড়িয়ে জড়িয়ে দিল নিভ্রানকে। হ্যাঁ, সেও চায় নিভ্রানকে। এই 3 মাসে সে কম পড়েনি। আর আজ নিভ্রানের এই আদর মাখা আবদার ফিরিতে দিতে সে অক্ষম। সুনয়না চায় আবার ভালোবাসতে, আবার নতুন করে বাঁচতে। সুনয়নার সম্মতিতে খুশি হলো নিভ্রান। আবারও মাতাল কণ্ঠে বলল, ভালোবাসি আমার নয়ন যান। বিপরীতে এবার নয়নও বলে উঠল, মেজর সাহেব, আমি বাঁচতে চাই আবার, আমাকে নিজের বুকে আগলে রাখুন না প্লিজ। নিভ্রানও আগলে নিল সহধর্মিণীকে, নিজের সাথে মিশিয়ে নিল, ভুলিয়ে দিল অতীতের সব তিক্ত বিষাক্ত ছোঁয়া। উপমার এখন 8 মাস চলছে। আজ সকাল থেকেই ওর মনটা কেমন যেন করছে। বেশ অস্থির লাগছে। ইদানিং বাচ্চাটাকে নিয়ে সে বড্ড ভয় থাকে। তার পাপের শাস্তি যেন তার বাচ্চাটা না পায়। আনমনেই কেঁদে ফেলে উপমা। সেদিনের ঘটনার পর আরো 2 মাস গেছে। নিভ্রান এবার লম্বা ছুটি নিয়েছে। সকাল সকাল শান্তির ঘুম ঘুমাচ্ছ।
এদিকে সুনয়নার সকাল থেকে শরীর খারাপ, 3-4 বার বমি হয়ে গেছে অলরেডি। খাবারের টেবিলে সবাই বসেছে। রূপন্তীর 4 মাস প্রেগন্যান্সির, তাই সে এখানেই তার বাবার বাসায় থাকছে। এদিকে খেতে খেতেই টেবিলে বমি করে দিল সুনয়না। এরপর সেন্সলেস হয়ে গেল। নিভ্রানের তো জান যায় যায় অবস্থা। তাড়াহুড়ো করে সবাই সুনয়নাকে নিয়ে হসপিটালে রওনা হলো। কিছুক্ষণ পর সুনয়নার চেক আপ শেষে ডক্টর হাসতে হাসতে বলে, মিষ্টি ছাড়া তো সুসংবাদ দিব না মেজর। চতুর্বুদ্ধির নিভ্রান ডাক্তারের ইঙ্গিত সহজেই ধরে ফেল। শরীর কাঁপছে ওর। সত্যি কি? সত্যি কি তার অংশ আসতে চলেছে? ডাক্তার নিভ্রানের অনুভূতি আজ করতে পারল। কাঁধে হাত দিয়ে সাহস দিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। নিভ্রান ধীর পায়ে সুনয়নার বেডের কাছে গিয়ে বসল। ওর হাত দুটো হাতে নিয়ে চুপু দিতে লাগলো। আজ যে সে অনেক খুশি। জীবনের শ্রেষ্ঠ সুখে পেতে চলেছে সে। এদিকে সুনয়নার এখনো ঘুমে। সে জানল না তার শক্ত মনের এই অসামাজিক মেজর মশাই আজ কাঁদছে। কি সুন্দর! রাত প্রায় 12টা বাজতে চলেছে, কিন্তু সুনয়না আর নিভ্রান কারো চোখেই যেন আজ আর ঘুম ধরা দিচ্ছে না। অতি আনন্দে যে ঘুমো উড়ে যায় আজ হাড়ে হাড়ে বুঝছে তারা। নিভ্রানের বুকে মাথা রেখে শুয়ে আছে সুনয়না। নিভ্রান আলতো করে তার মাথায় হাত নেড়ে দিচ্ছে। দুজনেই চুপ করে আছে, কিন্তু মনে মনে যে সুখের সাগরে ভাসছে। আজ সারাটা দিন বাসায় এক প্রকার উৎসব চলেছে। ওদিকে সুনয়নার বাবার বাসায়ও এক প্রকার উৎসব চলেছে। কাল সকাল সকালই ওর পুরো পরিবার এই বাড়িতে আসবে। সব কথা মনে করেই শান্তির নিঃশ্বাস ছাড়ল সুনয়না। নয়ন যান, তোমাকে আজকে আমার জীবনের কিছু অতীত সম্পর্কে বলল। আমার মনে হয় তোমার এসব জানা দরকার। বুক কেঁপে উঠল সুনয়নার। আবার কি তার জীবনে কষ্টের ঢেউ উপচে পড়বে? আহত দৃষ্টিতে তাকালো সুনয়না। সুনয়নার এই আহত দৃষ্টির মানে বুঝতে 1 সেকেন্ডও সময় লাগলো না নিভ্রানের। তড়িঘড়ি করে জড়িয়ে নিল নিজের প্রাণপ্রিয়াকে তার প্রশস্ত বুকে। না জান, ভয় পেও না। আমি তোমারে আছি, তোমারই থাকবো। শান্ত হলো সুনয়না। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো নিভ্রানের পানে। 11 বছর আগে সেবার আমি আমার বন্ধুদের সাথে কক্সবাজার ট্রিপের প্ল্যান করেছিলাম। যাওয়ার সময় সবার সিট একসাথে পড়লেও আমার সিটটা একটু পেছনে পড়ে। আর সামনের যাত্রীরা কেউই নিজেদের সিট ছাড়তে রাজি ছিল না। অজ্ঞতা পেছনেই বসলাম। বাসা ছাড়ার ঠিক আগ মুহূর্তে মুখ স্কার্ফ পেঁচিয়ে একটা অল্প বয়সী মেয়ে তাড়াহুড়ো করে আমার পাশে বসল। তারপর বাচ্চাদের মতো করে আমার কাছে জানালার পাশের সিটটা আবদার করে বসল। তার কথাবার্তা আচরণ পুরো বাচ্চাদের মতো। মেয়েটির নাম ছিল অনামিকা। সেদিন সারা রাত সে আমার সাথে গল্প করেছে। এমনকি তার কোন কার্টুন পছন্দ এসব পর্যন্ত বলেছে। আমি সেদিন মুগ্ধ হয়েছিলাম তার বাচ্চামতে। এরপর এরপর যা হওয়া তাই। ফোন নাম্বার আদান প্রদান। তারপর ভালো লাগা থেকে ভালোবাসা। 4 বছরের পথ চলা ছিল আমাদের। ভয়ঙ্কর ভালোবাসতাম তাকে। ভয়ঙ্কর। আমার বন্ধু স্বামীর আর রূপন্তী একজন আরেকজনকে ভালোবাসত। রূপন্তী যখন অনার্স ফার্স্ট ইয়ারে, তখন স্বামীদের বিজনেসের একটা প্রজেক্টের জন্য 2 বছরের জন্য স্বামীকে ইতালি যেতে হবে। তাই স্বামীরে ঠিক করছিল রূপন্তীকে বিয়ে করে রেখে যাবে। 2 পরিবারের সম্মতিতে বিয়ের ডেট ঠিক হলো তাদের। এদিকে সুযোগে আমি অনামিকার সাথে আমার বিয়ের কথাও তুলি। ঠিক হয় যে কি দিনে আমার অনামিকার আর স্বামীর রূপন্তীর বিয়ে হবে। এদিকে আমাদের অফিসে ভেজাল চলছিল। কে বা কারা জানি অফিসের গোপন তথ্য পাচার করছিল। গোপন তথ্যে আমরা জেনেছিলাম দেশে বড় কোনো হামলা করার প্রস্তুতি হচ্ছিল। দেখতে দেখতে আমাদের বিয়ের দিন চলে আসলো। সেদিন সবাই আমরা অনেক হ্যাপি ছিলাম। ছোটখাটো ভাবে পারিবারিকভাবে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের আসরে বসার 30 মিনিট আগে আমার সহকর্মী মাঝহারের ফোন এলো। সে ভীত কণ্ঠে আমাকে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ চেক করতে বলল। আমি চেক করি, দেখি একটা ফাইল দিয়েছে যার উপরে লেখা যে এরা টেরোরিস্ট স্পাই। 10 জনের নামের লিস্ট দেয়া এবং এদের ছবি।
এতক্ষণ সব ঠিক ছিল, কিন্তু যখন সিরিয়ালে 10 নং স্পাইয়ের ছবি দেখলাম আমার পায়ের মাটি সরে গেল। হাত কাঁপছে আমার, শরীর কাঁপছে। এটা কি সত্যি? এদিকে ক্যাপ্টেন মাঝহার ফোনে অনবরত আমাকে সেই থাকতে বলছিল। সে নাকি অলরেডি ফোর্স নিয়ে রওনা হয়েছে। এসবের মাঝে আমার হুট করে মাথায় এলো আমার পরিবারের কথা। তাদেরকে নিরাপদে আগে এখান থেকে সরাতে হবে। তাড়াহুড়ো করে নিচে নেমে দেখে অনামিকা আর তার সঙ্গীরা জিম্মি করে রেখেছে তার পরিবারকে। সেদিন আমাকে দেখে অনামিকা ভয়ঙ্কর ভাবে হাসছিল, তার ছিলের হাসি ছিল সেটা, আর এত নোংরা ভাষা ব্যবহার করছিল। আমি ওকে চিনতেই পারছিলাম না সেদিন। তার ওই ভয়ঙ্কর রূপ আমার পুরো ভেতরটা ভেঙে চুরে শেষ করে দিচ্ছিল। এরপর ঘটে আরেক বীভৎস ঘটনা। রূপন্তীকে আঘাত করতে গেলে স্বামীর সামনে চলে আসে। ফলে রূপন্তীর সামনেই স্বামীর মৃত্যুর মুখে ঝুঁকে পড়ে। সেদিন আমি নিজ হাতে অনামিকার উপর গুলি চালিয়েছিলাম ততক্ষণ যতক্ষণ না পর্যন্ত ওর মৃত্যু নিশ্চিত হয়। সেদিন স্বামী জানে বেঁচে গেলেও কোমায় চলে যায়। আঙ্কেল আন্টি ওর উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যায়। আর আমার বোনটা অপেক্ষার প্রহর গুনতে শুরু করে। ভেতরে ভেতরে গুমরে মুজরে শেষ হয়ে যায় বোনটা আমার। অবাক লাগছে, এত কষ্ট মনে পুষে সব সময় হাসি খুশি থাকতো কি করে। আমার রূপন্তী এমনি কখনো নিজের কষ্ট সে প্রকাশ করে না। এরপর দীর্ঘ 7 বছর পর জ্ঞান ফিরে স্বামীর। অবশেষে মিল হয় স্বামীর রূপন্তীর। আর আমি তারপর থেকে রোবট মানবে পরিণত হই। ভেবেছিলাম কোনো আর নিজের জীবনে আর কাউকে জড়াবো না। কিন্তু নয়ন জান, আপনি এসে আমার সবকিছু এলোমেলো করে দিলেন। এরপর আলতো করে সুনয়নার কপালে চুমু একে দিল নিভ্রাণ। সুনয়না এখনো আশ্চর্য হয়ে চেয়ে আছে। এই মানুষগুলোর জীবনে এত কষ্ট ছিল, এত ভয়ঙ্কর অতীত। সে হিসেবে তো তার অতীত কিছুই না। সুনয়না এবার শক্ত করে জড়িয়ে ধরে বলল, ভালোবাসি মেজো সাহেব। হসপিটালের 302 নং ক্যাবিনের সামনে বসে আছে আহসান। আর ভেতরে তার স্ত্রী উপমা, যে একদিন আগেই সে তার গর্ভের সন্তানকে হারিয়েছে। আর আহসান হারিয়েছে তার বেঁচে থাকার শেষ আশাকে। এই তো আর 2 দিন পরেই ডেট ছিল। কিন্তু কি থেকে কি হয়ে গেল। আহসানের খুব কাঁদতে ইচ্ছা করছে, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে, কিন্তু কোনো কাঁধ খুঁজে পাচ্ছে না। মা বোনকে আজ খুব স্বার্থপর মনে হচ্ছে। ঘৃণা হচ্ছে তাদের প্রতি। তার বাচ্চার খুনি তারা। এদিকে উপমা চেতনহীন ভাবে চেয়ে আছে শুভ্র ছাদের পানে। অবশেষে তার করা পাপের শাস্তি তার বাচ্চাটা পেল। অতীত। উপমা দুপুরের খাবার খাওয়ার পর রুমে শুয়েছিল উপমা। হুট করে রুমে ঢুকে উপমার উপর ঝাঁপিয়ে পড়ে রিনু। আঘাত করে উপমার পেটে বারবার। হাসতে হাসতে বলে, ভাবি কি ভেবেছিলে আমাদের জীবনটা এভাবে নষ্ট করে নিজে স্বামী সংসার নিয়ে সুখে সংসার করবে? পারবে না ভাবি, পারবে না। এরপর এক কাপড়ে বাড়ি ছেড়ে চলে যায়। কোথায় গিয়েছে কেউ জানে না। এদিকে উপমা শাশুড়ি তখন বাসায় ছিল না, পাশের বাড়ি গিয়েছিল, আর মিনুও ঘুমিয়েছিল। যদিও সে চিৎকার শুনেছিল, কিন্তু পাত্তা দেয়নি বা দিতে চায়নি। কে জানে। উপমা কোনো মতে ফোনটা হাতে নিয়ে আসানকে ফোন দিয়ে। আসান তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। রাস্তায় 1000 বার মা বোনদের ফোন দিয়ে ওরা রিসিভ করেনি। আসানের মা অবশ্য ভুল করে ফোন বাসায় রেখে গিয়েছিল। পরে আসান এসে দেখে পুরো ফ্লোর রক্তে ভেসে আছে, আর উপমা সেন্সলেস হয়ে পড়ে আছে। তখনই বাসায় আসে আসানের মাও। পরে উপমাকে হসপিটালে নিয়ে গেলেও তার বাচ্চাকে বাঁচানো যায়নি। 6 মাস পর আজ আসান আর উপমার ডিভোর্সের লাস্ট হিয়ারিং। মিউচুয়াল ডিভোর্স। অবশ্য উপমাই চেয়েছে। সে জীবনে এখন একটু শান্তি চায়, নতুন করে জীবনটাকে আরেকবার সুযোগ দিতে চায়। আসানের সাথে সে সুখে থাকবে না, সে বুঝতে পেরেছে। হসপিটাল থেকে ফেরার পর আসান অনেক বেশি যত্নশীল হয়েছিল। উপমাকে নিয়ে নতুন বাসায় উঠেছিল।
মা বোনের সাথে সব সম্পর্ক শেষ করেছিল, কিন্তু উপমা কেন জানি কিছু ভালো লাগছিল না, শান্তি পাচ্ছিল না। আহসানের চোখে সে কখনো ভালোবাসা দেখতে পেত না। আহসানের চোখে তার প্রতি সম্মান ছিল, স্নেহ ছিল, যত্ন ছিল, আন্ডারস্ট্যান্ডিং ছিল, সিম্প্যাথি ছিল, কিন্তু ভালোবাসা ছিল না। তাই 2 মাস পর উপমা নিজেই বলে সে এই সম্পর্কটা আর চাচ্ছে না। নতুন করে বাঁচতে চায় সে। আজ 2 মাস হলো নতুন চাকরিতে জয়েন করেছে সে। ভালো আছে, বেশ ভালো আছে। অন্যদিকে আহসানকে যখন উপমা ডিভোর্সের কথা বলে, আহসান ভেবে দেখে যে উপমা যেই ভালোবাসা বা পরিবার ডিজার্ভ করে, আহসান কখনো তাকে তা দিতে পারবে না। তাই উপমার কথার মান রেখে সেও ডিভোর্সের জন্য রাজি হয়ে যায়। সে চায় মেয়েটা এবার সুখ পাক, একজন মানুষ পাক যে তাকে প্রকৃত ভালোবাসবে। মিষ্টি হেসে উপমাকে বিদায় জানায় আহসান। ফিরে যায় নিজের ভাড়া নেয়া 2 কামরার ওই ছোট্ট ফ্ল্যাটে। মায়ের কাছে আর ফিরবে না সে, মাসের খরচটা প্রতি মাসে ঠিকই পাঠিয়ে দেয় বন্ধুর হাতে, তবুও বাসায় আর পা রাখবে না সে। জীবনের এই একাকিত্বটাই সুন্দর। আর রিনুর কোনো খোঁজ নেই। বেঁচে থাকলে পাবে শাস্তি, ঠিকই পাবে একদিন। মিনু মায়ের সাথেই ও বাড়িতে পড়ে আছে। ওর স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। এখন সে আবার পড়াশোনা শুরু করেছে। প্রতিটা মুহূর্ত আল্লাহ তার কাছে ক্ষমা চায়, উপমার কাছেও চেয়েছে। শেষে সুনয়নার বাবার বাসায় যেও মাপ চেয়ে এসেছে, কিন্তু সুনয়নার সাথে কেউ ওকে যোগাযোগ করতে দেয়নি। তারা চায় না সুনয়নার বর্তমানে অতীতের কোনো ছায়া পড়ুক। কিছুদিন আগেই সুনয়নার পুরো পরিবার ঢাকায় শিফট করেছে। 10 বছর পর সুনয়নার ফুপির ছোট ছেলে ফাহিমের বিয়ে উপলক্ষে আজ প্রায় 10 বছর পর সুনয়না নিজের জন্মস্থান যশোরে পা রাখল। 10টা বছর। ডিসেম্বরের সকাল, চারপাশে কুয়াশায় ঢাকা। এরই মধ্যে সুনয়নার কাজিনরা মিলে প্ল্যান করলো সবাই টঙে বসে গরম চা খাবে। সাথে সাথে বের হয়ে গেল বান্দরের দল। কেউ বলবে না যে এদের বয়স যে বেড়েছে। দোকানে বসে চা দিয়ে পাউরুটি খাচ্ছিল আহসান। বছর 4 আগে মা মারা গেছে। মিনুরও আবার বিয়ে হয়েছে। আলহামদুলিল্লাহ সুখী সে। মিনুর অনুরোধে আহসানে বাসায় ফিরে এসেছে। একাই থাকে। সকালে অফিস যাওয়ার আগে এই দোকানে সে নিয়মিত নাস্তা করে। দোকানে ঢুকতে ঢুকতে থমকে দাঁড়ালো সুনয়না। আজ পুরো 13 বছর পর মানুষটাকে দেখছে সুনয়না। 13টা বছর। আহসানও হুট করে সামনে তাকিয়ে থমকে যায়। আজ এতগুলো বছর পর সে তার শখের নারীকে দেখছে। সুনয়না তড়িঘড়ি দোকান থেকে বের হতে গেলে আহসান পেছনে থেকে ডেকে ওঠে, নয়ন। সুনয়না শুনেও যেন না শোনার ভান করে চলে যায়। আহসান পিছু আসতে গিয়ে থেমে যায়। তার খুব করতে বলতে মন চাচ্ছে, নয়ন তোমাকে ভালোবাসি, খুব করে ভালোবাসি। কিন্তু বলতে পারে না সে। কিভাবে বলবে সে? তার শখের নারী এখন অন্য কারো। নয়ন রুমে এসে দরজা লাগিয়ে দেয়। চোখ যায় বিছানায়, তার মেজর সাহেব আর 2টো ছানা আরামে লেপের তলে ঘুমুচ্ছে। আস্তে করে বারান্দায় যেয়ে দাঁড়ায়। চোখ ভরে আসে তার। হ্যাঁ, আজও আহসানের প্রতি তার বুকের গভীরে কোথায় ভালোবাসা থেকে গেছে। অস্বীকার করে না সে। কিন্তু সে তার মেজর সাহেবকে এর থেকে 1000 গুণ বেশি ভালোবাসে। তার অন্ধকার জগতের আলোর উৎস সে। মেজর সাহেব তার অস্তিত্ব, তার শেষ ভালোবাসা। হঠাৎ করে একজন একজোড়া বলিষ্ঠ হাত সুনয়নার কোমর চেপে ধরে। তারপর নিজের দিকে টেনে নিয়ে আলতো করে কাঁধে চুমু দিয়ে বল, নয়ন যান, অতীত দেখে এভাবে ভয় পেলে চলবে। নয়নের মুখে হাসি ফুটে ওঠে, এই মানুষটা এত ভালোবাসে কেন তাকে? এত বুঝে কিভাবে তাকে? সুনয়না পেছনে ঘুরে জড়িয়ে ধরে তার মেজর সাহেবকে, তখনই তার 2টো ছানা দৌড়ে এসে বাবা মাকে পেঁচিয়ে ধরে। নিভ্রাণ বাচ্চাদের কোলে নিয়ে বারান্দায় রাখা সোফায় বসে এরপর সুনয়নাকেও টেনে বসায়। কানে কানে বলে, ভালোবাসি বউজান। নয়না নিভ্রাণের কাঁধে মাথা রেখে বলে, আমিও ভালোবাসি আমার ছানাদের আব্বুকে। দুজনে হেসে দেয়। ভালো থাকুক তারা, ভালোবাসারা ভালো থাকুক। সমাপ্ত।